বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো তোমরা সবাই? চব্বিশ ঘন্টার ভিতরে আবার তোমাদের সাথে দেখা হয়ে গেল। হ্যাঁ, তো তোমরা সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে মনে করাই দাও যারা যারা এই টাইমে ক্লাস করার কথা ছিল। তো আজকে আসলে এই টাইমটা খুব জোর করে বানাইতে হয়েছে আর কি। আজকে আমার শিডিউল যেটা ছিল সেই শিডিউল অনুযায়ী আসলে বাহরাইন টাইম বিকাল 4টা থেকে রাত্রে 9:30 পর্যন্ত, দ্যাট মিনস বাংলাদেশ টাইম সন্ধ্যা 7টা থেকে রাত্রে 12:30 পর্যন্ত আসলে কোনো ফ্রি টাইম ছিল না। যাক আলহামদুলিল্লাহ, ভাবলাম তোমাদের সাথে কয়দিনই বার এত দেখা হচ্ছে, তো একটু তোমাদের জন্য না হয় এই স্যাক্রিফাইসটা করাই যায়। তো অন্য ব্যাচগুলোকে একটু এদিক সেদিক করছি। আচ্ছা, অনেকেই সালাম দিচ্ছ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে অনেকেই তোমরা সালাম দিছো। অদিতি, তারপর মমিন চৌধুরী, তারপর ফারিহা তাহসিন, সাইয়েদা নূরজাহাদ জাবিন। আসলে কমন কিছু নেমই মনে হয় যে মানে সবসময় দেখতে পাই। তোমরাই সবসময় থাকো আসলে। আচ্ছা, শাহাদাত সাকিব লেখছে ভালো, আপনি? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো গত ক্লাসে আমরা একটা বেশিরভাগ পোর্শনই আসলে কথা বলছিলাম তোমাদের কোর্সের আউটলাইনটা কীরকম হবে সেটা নিয়ে। আজকে ইনশাআল্লাহ আর আমরা এত দেরি করব না, আজকে শুরুতেই আমরা পড়ার মধ্যে ঢুকে যাব ইনশাআল্লাহ। যে যে টপিকগুলো ডিসকাস করব বলে ঠিক করছি ইনশাআল্লাহ সেগুলোর মধ্যে আমরা ঢুকে যাব। তো একটু জাস্ট আর হয়তো বা 1 মিনিট ওয়েট করব। যারা যারা আসার সবাই একটু চলে আসুক। তোমরা ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দাও এবং যেখানে যেখানে পারো একটু শেয়ার দিয়ে দাও, কারণ যারাই দেখবে যতটুকুই দেখুক ততটুকু থেকে কিছু হলেও শিখবে ইনশাআল্লাহ। তো শিখাটাই টার্গেট। ওকে, তো যে বিষয়গুলো নিয়ে আসলে ডিসকাস করব সেই টপিকটা একটু বোর্ডের উপরে লিখি। একটু আগে তোমরা যে লেখাগুলো দেখতেছিলে ওগুলো আসলে আজকে কলেজের যে ক্লাসগুলো নিয়েছি সেগুলা। ইলেকট্রোস্ট্যাটিক মানে তোমাদের যেটা স্থির তড়িৎ সেটা পড়াচ্ছিলাম। আচ্ছা, ওকে।
তা আমার মনে হয় 1 মিনিট থেকে বেশি সময় দিয়ে ফেলছি আমরা, তো আমরা দেরি করবো না, ইনশাল্লাহ চলো শুরু করে দিই। তো গতদিন আমরা রোধ জিনিসটা কি সেটা একটু ফিল করার চেষ্টা করছিলাম, যে রোধ জিনিসটা আসলে কি। এটা হচ্ছে বাধা। কাকে বাধা দিবে? ইলেকট্রনের যে ফ্লো সেটাকে বাধা দিবে, তাই না? তো আরেকবার একটু আমরা মনে করে দেখি। আমরা জানি প্রত্যেকটা পদার্থের ভিতরে অণু পরমাণু আছে। তো এই অণু পরমাণুগুলা, আমি সবগুলো তো আসলে আঁকা সম্ভব না, জাস্ট স্যাম্পল হিসেবে কয়েকটা আঁকলাম। তো এটার মধ্য দিয়ে যখন এই ইলেকট্রনটা ফ্লো হইতে চাইবে, এটা কি হবে, গিয়ে অণু পরমাণুগুলো যদি না থাকতো তাহলে ইজিলি আসলে মাঝখান দিয়ে ফ্লো হয়ে চলে যেতে পারতো। কিন্তু যেহেতু এখন অণু পরমাণু আছে, তাহলে ওদের সাথে ধাক্কা খাবে, কলিশন হবে। তো এই যে ধাক্কার ফলে ওর প্রবাহটাতে একটা বাধার সৃষ্টি হবে, সে একটা বাধা ফিল করবে। এই বাধাটার নামই হচ্ছে রেজিস্ট্যান্স, ঠিক আছে, বাংলায় যেটাকে আমরা রোধ বলি। তো যে কোনো একটা পদার্থের রোধ বা যে কোনো একটা বস্তুর রোধের কথা যদি আমরা বলি, তাহলে সেটা কিসের উপর নির্ভর করবে, কিসের উপর রেজিস্ট্যান্সটা ডিপেন্ড করবে? ফার্স্ট অফ অল যেটার উপর ডিপেন্ড করবে সেটা হচ্ছে লেংথ, বাংলায় যেটাকে আমরা বলি দৈর্ঘ্য। সেকেন্ড যেটার উপর নির্ভর করবে সেটা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, যেটাকে আমরা ইংলিশে বলি এরিয়া অফ ক্রস সেকশন, এরিয়া অফ ক্রস সেকশন। তারপর তাপমাত্রা, সেটা হচ্ছে টেম্পারেচার। এটা আমরা গতদিন ওহমস ল পড়ার সময় বলছিলাম, যারা গত ক্লাসে ছিলা, মনোযোগ দিয়ে ক্লাস করছো, তারা কিন্তু এটা জানার কথা যে তাপমাত্রার কথাটা ওহমস লতে মেনশন করে দিতে হয়, যে এটা পার্টিকুলার টেম্পারেচার অথবা কোনো নির্দিষ্ট তাপমাত্রায়। কারণ ওই ওহমস লটা তখনই আসলে তুমি অ্যাপ্লাই করতে পারবা যখন তাপমাত্রাটা ফিক্স থাকে। তুমি মনে করো ওহমের লটা চেক করতেছো, এই টাইমে যদি টেম্পারেচার কন্টিনিউয়াস চেঞ্জ হতে থাকে, তাহলে তুমি আসলে ওই লটা পাবা না, ঠিক আছে? ওই লতে যেটা বলছে সেটা তুমি দেখবা না যে এটা হচ্ছে। তো ম্যাটেরিয়াল, এটা হচ্ছে এই উপাদান, যে কি উপাদান, মানে মনে করো আমরা একটা তার যখন নেই, সেটা তামার তার হইতে পারে, অন্য কোনো ম্যাটেরিয়ালের তার হইতে পারে। তো কোন ম্যাটেরিয়াল দিয়ে তৈরি সেটা আমরা সেটার উপরে ডিপেন্ড করবে যে রোধ কতটুকু। তো এখন এটা ডিটেলসে যদি একটু পড়ি, তো ডিটেলসে বুঝতে গেলে আমি না আসলে এটাকে একটা রোডের সাথে চিন্তা করি, যে মনে করো রোডের মধ্যে আমি গাড়ি চালাচ্ছি। আমি হচ্ছে ইলেকট্রন, আর এটা হচ্ছে আমার রোড। এই রোডটা যত বেশি লম্বা হবে, লেংথে যত বেশি হবে, তত বেশি অবস্টেকেল থাকবে আমার সামনে। খেয়াল করো, এটা যদি ছোট লেংথের হয়, লেস অ্যামাউন্ট অফ অ্যাটম অ্যান্ড মলিকুলস, মানে বাংলা যদি বলি কম পরিমাণ অণু আর পরমাণু, ঠিক আছে? তো তাইলে এটা কম বাধার সম্মুখীন হবে। কিন্তু যদি এখন আমার সামনের রোডটা আরও লম্বা হয়, তার মানে আমি যখন রোডে গাড়ি চালাই, রোড যত লম্বা হবে তত বেশি পরিমাণ গাড়ি আমার সামনে থাকবে এবং যাইতে আমার তত বেশি পরিমাণ অসুবিধা হবে। তার মানে কি, যত বেশি লম্বা রোধ তত বেশি, তার মানে এখানে রিলেশনটা আসলে কিরকম রিলেশন হইল? এখানে রিলেশনটা হবে প্রপোর্শনাল। ওকে, লেংথ যদি বেশি হয় তাইলে রোধও বেশি হবে। তো লেংথটাকে যদি আমরা ডাবল করি, দৈর্ঘ্যকে যদি আমরা দ্বিগুণ করে দিই, তাহলে রোধ বা রেজিস্ট্যান্সও কি হয়ে যাবে, ডাবল হয়ে যাবে। তার মানে মনে করো, এটা যদি নাম্বার দিয়ে বুঝাইতে চাই, সব কিছু আমরা ফিল করব, ঠিক আছে? জাস্ট মুখস্থ করবো না যে ওকে রিলেশনটা প্রপোর্শনাল, আমরা বুঝতে চাই। মনে করো এটা 5 মিটার, এই 5 মিটারের জন্য এল ইকুয়াল টু, এটা 5 মিটার, আর এর ভ্যালু এটার জন্য আমরা ধরে নিলাম 12 ওহম, ঠিক আছে? তো এখন এটাকে লেংথটাকে যদি আমি ডাবল করে দিই, মনে করো এটাকে ইনক্রিজ করে আমি কত করে দিলাম, এখন লেংথ আমি করে দিলাম 10 মিটার। তাহলে এই যে এখানে যে রিলেশনটা আমরা দেখতে পাচ্ছি, এই রিলেশনটা থেকে আমরা বলে দিতে পারবো যে এখানে রোধটা কতটুকু হয়ে যাবে। এই যে যেহেতু এটা ডাবল হয়ে গেছে, তাইলে রোধটাও ডাবল হয়ে 24 ওহম হয়ে যাবে। তো এটাই হচ্ছে বেসিক্যালি রিলেশনটা। ঠিক একইভাবে যদি আমি এখন বলি যে না, এটাকে আমি 3 টাইমস করে দিব, 3 গুণ করে দিব, 15 মিটার করে দিলাম, তাইলে দেখা যাবে আমার রোধটাও 3 গুণ হয়ে যাবে। 12 এর 3 টাইমস, এটা হচ্ছে 36 ওহম। তার মানে লেংথ যত টাইমস, রোধটাও মানে রেজিস্ট্যান্সটাও ঠিক তত টাইমস হয়ে যাবে। এটা অ্যাকচুয়ালি মানে রোধের কতগুলো সূত্র আছে, তো রোধের সূত্রগুলাও আমরা এই নির্ভরতা পড়ার সাথে সাথে রোধের সূত্রগুলাও একসাথে বুঝে ফেলবো, ঠিক আছে? ওকে, তো দৈর্ঘ্যের উপরে কিভাবে নির্ভর করে সেটা আমরা বুঝলাম, যে যদি দৈর্ঘ্যকে আমরা বাড়াই তাহলে রোধও বেড়ে যাবে। তাইলে এবার আসো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা কি সেটা একটু বুঝি। এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল জিনিসটা কি, এটাই আসলে অনেকের কনফিউশন থাকে। খেয়াল করো, এই যে মনে করো এই মার্কারটা একটা গোলাকার বস্তু, তাই না? ঠিক আছে, গোলাকার সিলিন্ড্রিক্যাল বস্তু, সিলিন্ডারের মতো দেখতে, যেটা কিনা ইলেকট্রিক্যাল তারের মতো ধরা যায়। তো এই ইলেকট্রিক্যাল তারটাকে তোমাকে যদি আমি কাটতে বলি, তুমি আসলে দুইভাবে কাটতে পারবা। একটা হচ্ছে এভাবে কাটতে পারবা, আর একটা হচ্ছে এইভাবে লম্বালম্বি বরাবর কাটতে পারবা। তো
তো যদি কেউ এটাকে লম্বা মানে লেংথ বরাবর কেটে এদিক থেকে দেখে, তাহলে এদিক থেকে যে এরিয়াটা তোমরা দেখবা এটাকে বলা হয় লঙ্গিটুডিনাল এরিয়া, লম্বচ্ছেদের ক্ষেত্রফল। আর যদি আমি এটাকে প্রস্থচ্ছেদ বরাবর কাটি, তাহলে এই যে মনে করো এইভাবে আমি এটাকে কাটলাম, কাটলে এদিক থেকে তোমরা যে এরিয়াটা দেখবা সেটাকে বলা হয় প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তাহলে সেটা যদি আমরা এইখানে অ্যাপ্লাই করি, খেয়াল করো তো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হবে এটা। আচ্ছা, বুঝলাম প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কি, কিন্তু এটার সাথে রোধের সম্পর্কটা কিরকম হবে? লেংথ বাড়লে তো আমরা দেখলাম যে রোধ বাড়ে, কিন্তু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি বাড়ে তাইলে কি হবে সেই জিনিসটা তোমরাই অ্যাকচুয়ালি আমাকে বলবা। আমি যে এক্সাম্পলটা তোমাদেরকে দিয়েছিলাম, যে মানে একটা রোডের কথা চিন্তা করবা, এই রোডটা যত বেশি লম্বা হবে তত বেশি তোমার সামনে যাইতে অসুবিধা হবে। কিন্তু খেয়াল করো, এই যে রোডটা চিকন একটা রোড, খুবই ন্যারো রোড, তোমার এখন সামনে যাইতে বেশি অসুবিধা হবে না? এখন যদি এটাকে আমি কি করি, ওয়াইড করে দিই, কয়েক লেনের রোড বানাই দিই, ঠিক আছে, মানে অনেক চওড়া রোড করে দিলাম, এখন একটু ইজি হবে না তোমার যাইতে? তো তাইলে বলো তো, এই যে ক্রস সেকশনাল এরিয়া, অথবা এই যে এটাকে ক্রস সেকশনাল এরিয়া বলা হয়, আবার বাংলায় প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বলা হয়, এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটাকে যদি আমি বড় করে দিই, তাহলে একটু চিন্তা করো তো, গাড়ি নিয়ে তোমার যাইতে এখন আগে থেকে ইজি হবে নাকি ডিফিকাল্ট হবে? এবং সেটা চিন্তা করে তোমরাই আমাকে বলো যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এটাকে যদি আমরা ইনক্রিজ করি তাহলে রেজিস্ট্যান্স এটা কি ইনক্রিজ হবে নাকি ডিক্রিজ হবে? দেখি তোমরা একটু লিখো তো কমেন্টের ভিতরে। জিনিসটা যদি ফিল করে থাকো তাহলে একটু কমেন্টের মধ্যে এটা লিখো। লুবা বানি জামিয়া আবার ফার্স্ট হয়ে গেছে, ও লিখছে রোধ কমে, ভেরি গুড। বাকি আর কে কে আসো দেখি লিখো। কারো যদি মনে হয় যে না এখানে রোধ বাড়ার কথা, মানে বাধাটা বাড়ার কথা, তাহলে একটু লিখো যে হ্যাঁ আমার মনে হয় যে বাধাটা বাড়বে। আচ্ছা, শাহিদ আল কাকি তুমি লিখছো এখানে ইনক্রিজ হয়। আচ্ছা, নাজিয়া লিখছে কমবে, অ্যাজদেব লিখছে ইজি হয়, তারপর অপূর্ব হাসান লিখছে কমে। হ্যাঁ, এখানে আসলে বাধাটা কমে যাবে। দেখো, এই সেম অ্যামাউন্ট অফ মলিকুলস, এটাকে যদি আমি এখন মোটা করে দিই, তাইলে দেয়ার উইল বি মোর স্পেস ফর দ্য ইলেকট্রন টু মুভ অ্যান্ড গো ফরওয়ার্ড, রাইট? আরও ইজি হয়ে যাবে না? এটাকে তুমি ওই সিম্পলি রোডটার সাথে চিন্তা করো, কোনো একটা চিকন রোড দিয়ে যদি তুমি যাইতে হয়, একটু পরপর তোমাকে ব্রেক মারতে হবে। কিন্তু যদি রোডটা মোটা হয়, অনেক ওয়াইড হয়, তাহলে দেখা যাবে কি তোমার যাওয়ার জন্য এনাফ স্পেস থাকবে, তোমার যাইতে একটু ইজি হবে। তার মানে হচ্ছে কি, আমরা যখন ক্রস সেকশনাল এরিয়াটা বাড়াই ফেলি তখন ইলেকট্রনের জন্য যাওয়াটা ইজি হয়। তো ইলেকট্রন যদি ইজিলি যাইতে পারে, তার মানে সে লেস অ্যামাউন্ট অফ বাধা ফেস করতেছে, কম অ্যামাউন্টের বাধা ফেস করতেছে। তো বাধাটাই তো হচ্ছে রোধ, তাইলে রোধটা কম ফেস করতেছে, ঠিক আছে? তার মানে আমরা যদি ক্রস সেকশনাল এরিয়া ইনক্রিজ করি, এটা কি হবে, ডিক্রিজ হবে। এবং সেই রিলেশনটা যদি আরেকটু স্পেসিফিক্যালি আমরা বলি যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এটাকে যদি আমরা এ ধরি, লেংথকে তো আমরা এল দিয়ে রিপ্রেজেন্ট করি, আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলকে যদি এ ধরি, তাহলে আমরা রিলেশনটা বলতে পারবো আর ইজ প্রপোর্শনাল টু 1/a। তার মানে এটার সাথে বাংলাতে আমরা এটাকে বলি ব্যস্তানুপাতিক, আর ইংলিশ ভার্সন যারা, তারা তোমরা এটাকে পড়ো ইনভার্সলি প্রপোর্শনাল। এটা হচ্ছে ডিরেক্টলি প্রপোর্শনাল, আর এটাকে আমরা বলি ইনভার্সলি প্রপোর্শনাল। ইনভার্সলি প্রপোর্শনাল মানে ইনভার্স রিলেশন এক্সিস্টস বিটুইন দেম। দ্যাট মিনস ইফ ইউ ডাবল দ্য এরিয়া, খেয়াল করো এখানে আমরা এটা তো দেখছিলাম যে লেংথকে ডাবল করে দিলে রেজিস্ট্যান্স ডাবল হয়, এরিয়াকে যদি আমরা ডাবল করি তাইলে রেজিস্ট্যান্সটা কি হবে, অর্ধেক হয়ে যাবে। খেয়াল করো, এটাকে ডাবল মানে 2 গুণ করে দিবা, ওইটা 1/2 গুণ হবে, ঠিক আছে? এটা আমি নাম্বার দিয়েও বুঝাবো, অসুবিধা নাই। আবার যদি এরিয়াকে আমরা 3 গুণ করে দিই, রেজিস্ট্যান্স 1/3 গুণ হয়ে যাবে। তার মানে এখানে 1/টা থাকার কারণে এটা কমে যাবে। তো জিনিসটা যদি আমরা নাম্বার দিয়ে বুঝি, সবসময় আমার কাছে মনে হয় যে একটা নাম্বারের এক্সাম্পল দিয়ে যদি দেখি, এটা যেরকম দেখাইছি, তাহলে আমাদের বুঝতে খুব ইজি হয়। তো মনে করো কোনো একটা বস্তুর শুরুতে A1 এটা ছিল 5 মিটার স্কোয়ার, এবং রেজিস্ট্যান্স ওই অবস্থায় ছিল হচ্ছে 12 ওহম। এখন আমরা কি করলাম, আমাদের এরিয়াটাকে আমরা ডাবল করে দিলাম, A2 এটা কত হবে, 10 মিটার স্কোয়ার। তাহলে এই যে রিলেশন, রোধের যে দ্বিতীয় সূত্র, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সূত্র, সেটা অনুযায়ী আমরা বলে দিতে পারবো, যেহেতু এরিয়া ডাবল হয়ে গেছে, রেজিস্ট্যান্স এখন হাফ হয়ে যাবে। হাফ ইন্টু 12, এটা 6 ওহম হয়ে যাবে। কি বলছি বুঝতে পারছো? যদি কেউ আমরা এখন এরকম করি যে না, এটাকে আমরা 3 টাইমস করে দিলাম, A3 এটা 3 টাইমস,
3 × 5 = 15 মিটার স্কোয়ার করে দিলাম। তাহলে এখান থেকে রেজিস্ট্যান্স কত হয়ে যাবে? রেজিস্ট্যান্স আগে যত ছিল সেটার 1/3 হয়ে যাবে। তার মানে এখানে যে নাম্বারটা, এখানে 1 সেই নাম্বারটাই জাস্ট মাল্টিপ্লাই হবে আমার রোধের সাথে। তাইলে এটা আমরা বলতে পারবো এটা 4 ওহম হয়ে যাবে। তো বিষয়টা কি ক্লিয়ার নাকি একটু আমাকে জানাও সবাই, বুঝতে পারছো কিনা? জাস্ট কমন সেন্স, আমার কাছে ফুল বিষয়টাই আসলে যেটা মনে হয় কমন সেন্স। আমরা নর্মালি বুঝতে পারি যে যদি মোটা একটা তার হয় সেটার ভিতর দিয়ে যাওয়ার জন্য বেশি স্পেস থাকবে, তাই না? তো তাইলে আমাদের রোডটা ড্রপ করবে, কমে যাবে। আচ্ছা, রাহাত লেখছে আলহামদুলিল্লাহ বুঝছি, অদিতি তালুকদার মিম ক্লিয়ার, নাজিয়া লেখছে অল ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। তো কারো যদি প্রশ্ন থাকে একটু ঝটপট করে ফেলো, তাহলে আমি তোমার প্রশ্নের উত্তর দিয়ে তারপরে আমি সামনে আগাবো। ঠিক আছে, এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট আসলে এই জিনিসটা, এই যে তাপমাত্রা, এটাতে আমরা যাব সামনে। আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো করে বুঝছি। লামিয়া, ও লামিয়া আছো? এই লামিয়া, সাদিয়া আছে নাকি দেখো তো, সাদিয়াও তো জয়েন করার কথা ছিল, একটু দেখো ওকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে দেখো আছে কিনা, আর তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে কিনা দেখো। আমি কিন্তু এখানে ইংলিশটাও মেনশন করার চেষ্টা করতেছি তোমাদের জন্য, তো তারপরেও যদি কোথাও মিস করি তো তুমি একটু কমেন্টে লিখে আমাকে মনে করে দিবে, ঠিক আছে? আচ্ছা, লুবাবা, সাইদা সবাই লিখছে ক্লিয়ার, ওকে আলহামদুলিল্লাহ। লেটস কন্টিনিউ। ওকে, তো এই যে দুইটা সূত্র আমরা পাইলাম কিসের, এটা হচ্ছে রোধের দৈর্ঘ্যের সূত্র আর এটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সূত্র। এই দুইটাকে কম্বাইন করে আমরা পরবর্তীতে আরো কিছু কাজ করব, কিন্তু তার আগে আমরা তাপমাত্রার সাথে সম্পর্কটা কিরকম সেটা একটু দেখে আসবো, ঠিক আছে? আসো, তাপমাত্রার সাথে সম্পর্কটা কিরকম এটা একটু আমরা দেখি। আচ্ছা, তো তাইলে আমরা জিনিসটা কি দেখতেছিলাম যে একটা পরিবাহীর মধ্য দিয়ে আমাদের কি হবে, ইলেকট্রনটা ফ্লো হওয়ার চেষ্টা করবে। তো ইলেকট্রনটা এখানে দিয়ে ফ্লো হওয়ার চেষ্টা করে। তো নর্মালি এদের মধ্যে যে গতিশক্তি সেটা কিন্তু খুব কম থাকে। আমরা জানি সলিড বডি, তার মানে হচ্ছে এটাকে বাংলা কি বলে, মানে কঠিন পদার্থ। আমরা জানি পদার্থ 3 অবস্থায় থাকে, কঠিন, তরল ও বায়বীয়। কঠিন পদার্থের মধ্যে অণু পরমাণুগুলো এটা প্রত্যেকটার সাথে খুবই টাইটলি বন্ডেড থাকে। আন্তঃআণবিক শক্তি বা ইন্টারমলিকুলার ফোর্স এদের মধ্যে খুবই স্ট্রং, যে কারণে এরা একজন আরেকজনকে খুব একটা নড়ার সুযোগ দেয় না, ঠিক আছে? এদের মধ্যে তারপরে খুবই অল্প পরিমাণ কম্পন থাকে, বাট সেটা নেগলিজিবল, ঠিক আছে? তো এটার মধ্যে তো এরা মুভ করতে যেহেতু পারে না, সো এই কারণে তুমি এটার মধ্য দিয়ে যদি যাইতে চাও তাইলে মনে করো একটা বাধা তুমি ফেস করবা, ওকে ফাইন, অসুবিধা নেই। কিন্তু এখন জিনিসটাকে আমরা একটু এভাবে চিন্তা করি, আমি কি করলাম, এর তাপমাত্রা বাড়াই দিলাম। আমরা তাপমাত্রা আসলে কিভাবে বাড়াই? মনে করো এটাকে কোনো একটা বুনসেন বার্নার বা কিছু একটা দিয়ে আমি হিট দিচ্ছি, ঠিক আছে? হিট দেওয়াটা মানে কি, হিট হচ্ছে এক কাইন্ড অফ এনার্জি। হিট বা তাপ অথবা হিট, এটা হচ্ছে একটা এনার্জি। তো তুমি ওকে বেসিক্যালি এনার্জি দিচ্ছ। এই যে মলিকুলগুলা এরা কি করবে, এই এনার্জিটা রিসিভ করে শক্তিশালী হয়ে যাবে এবং আগে যতটুকু শক্তিতে কাঁপতেছিল এখন তার থেকে বেশি শক্তিতে কাঁপা শুরু করবে। আমরা এটাই জানি, তাই না? একটা কঠিন পদার্থকে যখন তাপ দেওয়া শুরু করি তখন এটা কি হয়, আস্তে আস্তে তরল পদার্থে কনভার্ট হওয়া শুরু হয়, এবং তরল পদার্থে আমরা জানি আন্তঃআণবিক শক্তিটা খুবই দুর্বল এবং কি হয়, মানে এদের ভাইব্রেশনটা অনেক বেশি। তো এইখানে বিষয়টা এরকমই হবে যে যখনই আমরা তাপ শক্তি বা হিট এনার্জিটা দিব, এই হিট এনার্জিটাকে কাজে লাগায় ওরা বেশি জোরে ভাইব্রেট করা শুরু করবে। এখন একটু আমরা এখান থেকে চিন্তা করি, এই যে ইলেকট্রন বেচারা এখান দিয়ে চলে যেতে চাচ্ছিল, আগে যখন কেউ মুভ করতেছিল না তখনও যাইতে তারপরে একটা রেজিস্ট্যান্স ও ফিল করতেছিল, কিন্তু এখন যখন সবাই ধাক্কাধাক্কি আরো বেশি শুরু করে দিবে, আরো বেশি মানে এদের মধ্যে কম্পন শুরু হবে, ওর কি যাইতে আরো বেশি অসুবিধা হবে নাকি কম অসুবিধা হবে? এটা একটু তোমরা লিখো তো কমেন্টে, আমি আনসারগুলো তোমাদের থেকে জানতে চাই, ঠিক আছে? তোমরাই আমাকে বলো যে ইলেকট্রনের যাইতে এখন সুবিধা হবে নাকি আরো বেশি অসুবিধা হবে? সুন্দর, অপূর্ব, লুবাবা, সাজ্জাদ, তারপর শাহিদ, তারপর এস দেব, মমিন চৌধুরী, শাহ কবির, রাদিয়া, আলিমা, মাশাআল্লাহ সুন্দর, সবাই একদম সবাই কারেক্ট আনসার দিছো তোমরা, একদম গোল্ডেন এ প্লাস, ভেরি গুড। আচ্ছা আচ্ছা, মোস্তাফিজ বলতেছে সুবিধা হবে। মোস্তাফিজ, আমরা একটু জিনিসটা তাইলে তোমার জন্য আমি একটু এভাবে বলি,
মনে করো তোমাকে একটা টানেলের মধ্য দিয়ে যাইতে বলছি, টানেল অথবা একটা রুম, মনে করো এরকম একটা রুম আছে, ঠিক আছে, একটা রুমের মধ্য দিয়ে তোমাকে যাইতে বলছি আমি, তুমি হচ্ছে একটা মানুষ, তোমাকে এই রুমের মধ্য দিয়ে যাইতে বলছি। তো এই রুমের মধ্য দিয়ে কয়েকজন লোক দাঁড়ায় আছে, ওরা সিম্পলি দাঁড়াই আছে, ওরা কিন্তু মুভ করতেছে না। তুমি এখন এই রুমটা ক্রস করে যাওয়ার সময় কি করবা, ওদের মানে যাওয়ার সময় ওদের কারোর সাথে তুমি ধাক্কা খাইতে পারো, খুবই নর্মাল, ঠিক আছে। তো তুমি তারপরে ওদের ফাঁকে ফাঁকে দিয়ে কি করলা, সুন্দর মতো চলে গেলা। এখন মনে করো তুমি একটা বাধার সম্মুখীন তো হয়েছো, তাই না? ঠিক আছে, তো এই বাধাটা আরেকটু বাড়বে নাকি কমবে সেই জিনিসটা আমরা একটু এখন বোঝার চেষ্টা করি। মনে করো এখন এই যে লোকগুলো যেগুলো এখানে দাঁড়াই ছিল, এগুলো এখন আর শুধুমাত্র স্থিরভাবে যে দাঁড়ায় আছে তা না, এরা নিজেদের মধ্যে মুভ করতেছে, ঠিক আছে, এরা মুভিং। তো তাইলে তুমি যাওয়ার সময় তুমি আর একটু বেশি পরিমাণ ধাক্কা এক্সপিরিয়েন্স করবা না? একটু চিন্তা করে দেখো যে তুমি একটা রুমের মধ্য দিয়ে যাচ্ছিলা, লোকগুলো দাঁড়াই ছিল, তুমি ফাঁকে ফাঁকে দিয়ে সুন্দর মতো চলে গেছো, কিন্তু এখন তুমি যখন যাচ্ছ, তুমি ফাঁকে দিয়ে যাইতে গিয়ে দেখতেছো কি যেহেতু ওরা মুভিং, ওরা ওদের জায়গায় ফিক্সড না, তো তুমি যে দিক দিয়ে যাইতে যাও না কেন তুমি ধাক্কা খেয়ে যাচ্ছ, তাইলে তোমার যাইতে এখন অসুবিধাটা আগের থেকে আরো বেশি হবে। তো এই অসুবিধা বেশি হওয়া বা বেশি বাধার সম্মুখীন হওয়া, এই আইডিয়াটাই তো হচ্ছে রোধ। তার মানে কি এখন আমাদের রোধটা বেড়ে যাবে। তো তাপমাত্রা যদি আমরা বাড়াই, ঠিক আছে, তাপমাত্রার সাথে আমরা রিলেশনটা কি বুঝলাম, তাপমাত্রা যদি বাড়াই, তাপমাত্রা বাড়লে রোধ বাড়বে। আচ্ছা, এতটুকু শোনার পরে অনেকেই বলে দেয়, তাহলে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি রেজিস্ট্যান্স ইজ প্রপোর্শনাল টু দ্য টেম্পারেচার, অথবা ক্যাপিটাল টি যেটা দিয়ে এক্সপ্রেস করো না কেন। কিন্তু মনে রাখতে হবে শুধুমাত্র বাড়লেই যে প্রপোর্শনাল বোঝায় এরকম না ঘটনাটা। এই প্রপোর্শনাল মানে সমানুপাতিক এই জিনিসটা কি কি বোঝায় অ্যাকচুয়ালি, সেটা তোমাদেরকে বলছিলাম যে তাপমাত্রার প্রভাবটা যখন ডিসকাস করব তখন তোমাদের সাথে শেয়ার করব। তো আসা এখন একটু শেয়ার করি, তার আগে মুস্তাফিজ থেকে আমি একটু জেনে নিই যে ও এখন বুঝতে পারছে কিনা। মুস্তাফিজ লিখছে কমেন্ট ভুলে গেছে ওইটা, আচ্ছা ওইটা ভুলে চলে গেছে, ওকে সমস্যা নেই। তো ঠিক আছে, আসো এখন আমরা এই জিনিসটা বুঝবো যে মানে তাপমাত্রা বাড়লে রোদ বাড়বে, কিন্তু সমানুপাতে নয়, সমানুপাতে নয়, তার মানে প্রপোর্শনালি এটা বাড়বে না। এই কথাটার মানে কি, এই কথাটা আজকে আমরা শুধুমাত্র মুখস্থই করব না, এই কথাটা আমরা আমাদের ব্লাডের মধ্যে ফিল করবো ইনশাল্লাহ, ঠিক আছে। তো দেখো এটা আমরা কিভাবে আসলে ফিল করতে পারি। ফার্স্ট অফ অল আমি তোমাদেরকে এই সমানুপাতিক জিনিসটা বোঝানোর চেষ্টা করি। সমানুপাতিক এই কথাটা কখন আমরা অ্যাপ্লাই করতে পারবো সেই জিনিসটা একটু আমি তোমাদেরকে এক্সপ্লেন করার চেষ্টা করি। এটা একটা ম্যাথমেটিক্সের হেল্প নিতে হবে। মনে করো আমার কাছে দুইটা রিলেশন আছে, একটা হচ্ছে y = 2x আর একটা হচ্ছে y = x + 2। যারা ফিজিক্সের শর্ট কোর্স 1 অ্যাটেন্ড করছো তারা কিন্তু অলরেডি জিনিসটা জানো, ওখানেও পিরিয়ডিক মোশনে একটা টপিক পড়াইতে গিয়ে আমি তোমাদেরকে এটা দেখাইছিলাম, ঠিক আছে। আচ্ছা, তো এখানে এখন দেখো x এর ভ্যালু যদি আমরা 1 নিই, তাহলে দেখো তো এখানে y এর ভ্যালু কত আসবে, 2 × 1 = 2, আর ওখানে y এর ভ্যালু কত আসবে, 1 + 2 = 3। এবার মনে করো x এর ভ্যালুটাকে আমি ডাবল করে দিলাম, x এর ভ্যালুটাকে আমি কি করে দিলাম, 1 কে আমি ডাবল করে দিলাম, তাহলে দেখি তো এই y এর ভ্যালুটা কি এরকম হবে, 2 × 2 এটা হয়ে যাবে 4। এখানে y = কি হবে, x এর জায়গায় তুমি এখন 2 বসাও, 2 + 2 এটা হয়ে যাবে 4। তো এরপরে আবার মনে করো x এর ভ্যালু যদি আমরা 3 বসাই, মানে 1 থেকে এটা 3 টাইমস করে ফেললাম, তাহলে এখন y এর ভ্যালুতে কিরকম চেঞ্জ আসবে, 2 × 3 এটা হয়ে যাবে 6, এবং y = এটা হয়ে যাবে 3 + 2 = 5। তাহলে এখন এই দুটোটা রিলেশন, এই যে এই রিলেশনটা আমরা একটু অবজার্ভ করার চেষ্টা করি, ঠিক আছে। এই যে দেখো এইটার ক্ষেত্রে x এর ভ্যালুটা যখন ডাবল হয়ে গেছে, y এর ভ্যালুটাও ডাবল হয়ে গেছে না, x এর ভ্যালু যখন আমি ডাবল করে দিছি y এর ভ্যালুটাও ডাবল হয়ে গেছে, এবং আরো সুন্দর বিষয় x এর ভ্যালু যখন আমি 1 থেকে 3 টাইমস করে দিছি, y এর ভ্যালুটাও খুব সুন্দর করে 2 এর 3 টাইমস হয়ে গেছে। দেখো 2 এর 2 টাইমস 4, 2 এর 3 টাইমস এটা হচ্ছে 6। তার মানে দেখা যাচ্ছে কি এখানে x কে আমি যত টাইমস করি y কেও ঠিক তত টাইমস অটোমেটিক হয়ে যায়। এরকম যখন হবে তখন আমরা সেই সম্পর্কটাকে বলি সমানুপাতিক সম্পর্ক। তখন আমি বলতে পারবো y = x, মানে y x এর
প্রপোর্শনাল, এক্স এর যে পরিবর্তন হবে, যে হিসাবে পরিবর্তন হবে, ওয়াই এরও ঠিক সেম হিসাবে পরিবর্তন হবে। এখন দেখি আমরা সেম কথাটা এটার ক্ষেত্রে বলতে পারি কিনা। খেয়াল করো তো, এক্স এর ভ্যালু যখন আমরা ডাবল করছি তখন ওয়াই এর ভ্যালুটা কি ডাবল হয়েছে? খেয়াল করলে দেখবা না, 3 কিন্তু ডাবল হয়ে 6 হয় নাই, বাট ইনক্রিজ হয়েছে। খেয়াল করো, এই পয়েন্টটা এখানে নোটিস করতে হবে। এক্স এর ভ্যালু যখন 1 থেকে আমি বাড়ায় 2 করলাম, ওয়াই এর ভ্যালুও কিন্তু বাড়ছে, কিন্তু সেম প্রপোর্শনে বাড়ে নাই। তার মানে হচ্ছে এক্স এর ভ্যালু ডাবল করলে ওয়াই এর ভ্যালু বাড়ছে ঠিকই, কিন্তু ডাবল হয় নাই। যে রিলেশনটা আমরা এখানে বোঝার চেষ্টা করতেছি, তাপমাত্রা বাড়লে রোধ বাড়বে ঠিকই, কিন্তু সেম সমানুপাতে বাড়বে না। তার মানে তাপমাত্রাকে যদি তুমি ডাবল করো, রোধ ডাবল হবে না, রোধ ইনক্রিজ হবে, যতটুকু ছিল আগে তার থেকে বাড়বে ঠিকই, কিন্তু এক্স্যাক্টলি ডাবল হবে না। ঠিক আছে, এটা হচ্ছে এই রিলেশনটা, এই যে এটা, যেটার ক্ষেত্রে আমরা দেখতে পাই যে এক্সকে মনে করো 3 টাইমস করে ফেললাম, 1 এর সাথে 3 টাইমস করলে 3 হয়, তো ওয়াই এর ভ্যালুটা দেখা যাবে কি বাড়বে ঠিকই। দেখো 3 থেকে বেড়ে 5 হয়েছে, কিন্তু সেটা 3 টাইমস হয় নাই। এক্স এর ভ্যালুকে তুমি 3 টাইমস করছো, কিন্তু ওয়াই এর ভ্যালু 3 টাইমস হয় নাই, কিন্তু বাড়ছে, 3 থেকে বেড়ে 5 হয়েছে। তো এই রিলেশনটা এই কারণে বোঝাটা খুবই জরুরি, যে মানে বাড়বে কিন্তু সমানুপাতে বাড়বে না। এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে এটা। ঠিক আছে, তুমি যখন তাপমাত্রা বাড়াবা রোধ বাড়বে, অবশ্যই রোধ বাড়বে, কারণ অণুগুলা ভাইব্রেট করবে, তো ভাইব্রেট করার কারণে ইলেকট্রনের যাইতে এখন আরও বেশি সমস্যা হবে, বেশি পরিমাণ কলিশনও ফেস করবে। ঠিক আছে, তো তাইলে আমাদের রোধ বাড়বে, কিন্তু সেটা সমানুপাতে বাড়বে না। তার মানে তাপমাত্রাকে তুমি যদি ডাবল করো, মনে করো এখন 20 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, ঠিক আছে, 20 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে আমরা দেখলাম কি রোধ হচ্ছে 12 ওহম, 12 ওহম রোধ দেখলাম। এখন তুমি কি করলা, এই টেম্পারেচারটাকে ডাবল করে ফেললা। এটা কিন্তু 12 এর ডাবল 24 হবে না, ইনক্রিজ হয়ে মনে করো কত 19, এরকম কিছু একটা হবে, 19 20। আমি একটা জাস্ট এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি, যে মানে 12 থেকে ইনক্রিজ হবে, কিন্তু 12 এর এক্স্যাক্টলি ডাবল হয়ে যাবে না। ডাবল যদি হইতো তাইলে আমরা বলতাম হ্যাঁ এটা সমানুপাতে বাড়তেছে, কিন্তু যেহেতু এটা শুধু বাড়তেছে কিন্তু সমানুপাতে বাড়তেছে না, সেজন্য আমরা এটা এভাবে দেখাতে পারি। তো বিষয়টা, জিনিসটা শুধুমাত্র যে মুখস্থ করবা এই জন্য না, বুঝছো কিনা, ফিল করছো কিনা সেটা একটু বলো। নাইমা লেখছে, স্যার আমার কমেন্ট পড়তেছেন না যে, আমি উপরে দেখে আসি, তোমার কমেন্ট কোথায়? নাইমার কমেন্ট উপরে তো অনেকক্ষণ ধরেই আসলে দেখতে পাচ্ছি না। অপূর্ব লেখছে ব্লার হচ্ছে, ওহো, তা এখন দেখা যাচ্ছে? অপূর্ব আবার লেখছে এখন দেখা যাচ্ছে, তার মানে সাময়িক, এই ব্লারটা সাময়িক, টেম্পোরারি। আলহামদুলিল্লাহ, বুঝছি, সহজ হবে। স্যার আমার কমেন্ট পড়তেছেন না যে, সরি তোমার কমেন্টটা আসলে এখনই দেখলাম, যাই হোক, তো বেশি অসুবিধা হবে। স্যার নোট কি দিয়ে ফেলছেন? না, নোট আসলে দিনে, আজকে সারাটা দিনে আসলে ভীষণ ব্যস্ততার মধ্যে গেছে। ইভেন আমার, বিশ্বাস করবা কিনা জানি না, আমার এখন কথা বলতে গিয়ে হাত পা কাঁপতেছে, ভয়েসও মাঝে মাঝে কেঁপে যাচ্ছে, জানি না তোমরা বুঝতে পারতেছো কিনা। আমি জাস্ট একটু আগে বাসায় ঢুকছি, আমি বাইরে টিউশন করে এসে বাসায় ঢুকছি, এবং তোমাদের ক্লাস আজকে ঠিক 1 ঘন্টা নিব, 1 ঘন্টা নেওয়ার পরে আবার এখানে আমার কাছে স্টুডেন্ট পড়তে আসবে, তো ওদেরকে আবার শুরু করতে হবে। তো এই 1টা ঘন্টা মানে একটু এদিক সেদিক করে সামহাও ম্যানেজ করতে হয়েছে। তো ইভেন বাসায় এসে খাওয়ারও টাইম পাইনি, আলহামদুলিল্লাহ। তারপরও তোমরা কিছু শিখবা, এটাই আলহামদুলিল্লাহ, এটাই আমার জন্য না। ওকে, ইয়েস স্যার, বুঝছি বুঝছি একদম, আলহামদুলিল্লাহ ভালো করে বুঝছি স্যার। আচ্ছা, জুবাইদ লেখছে, স্যার বুঝি নাই, আবার বলবেন? হ্যাঁ অবশ্যই বলবো, কোনো অসুবিধা নাই। তো আমরা এর আগে দৈর্ঘ্য আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ক্ষেত্রে আমরা যেটা দেখছিলাম, যে মানে দৈর্ঘ্যের ক্ষেত্রে দৈর্ঘ্যকে তুমি যত টাইমস করো, মানে যত গুণ করে ফেলো, 2 গুণ করো, 3 গুণ করো, 4 গুণ করো, রোধও ঠিক সেম ভাবে চেঞ্জ হবে। ঠিক আছে, দৈর্ঘ্যকে তুমি 2 গুণ করলে রোধও 2 গুণ হয়ে যাবে, আবার দৈর্ঘ্যকে যদি তুমি 3 গুণ করো তাহলে রোধও 3 গুণ হয়ে যাবে, মানে একইভাবে চেঞ্জ হয়। তো এই কারণে ওইটাকে আমরা বলতাম প্রপোর্শনাল রিলেশন, মানে যেটাকে আমরা এইভাবে দেখাইছিলাম। কিন্তু এই ক্ষেত্রে তাপমাত্রার ক্ষেত্রে বিষয়টা হচ্ছে, তাপমাত্রা বাড়লে রোধ বাড়বে ঠিকই, কিন্তু সমানুপাতে বাড়বে না। তার মানে কি, এই যে মনে করো টেম্পারেচার তুমি ডাবল করে ফেলছো, ঠিক আছে, 20 থেকে 40 করছো, তোমার টেম্পারেচার বাড়ানোর কারণে দেখো রোধও কিন্তু বেড়ে গেছে, তাই না? 12 থেকে 19 হয়েছে, কিন্তু ডাবল হয় নাই। এটা যেরকম ডাবল হয়ে গেছে, ওইটা কিন্তু ডাবল হয় নাই, বাড়ছে ঠিকই কিন্তু ডাবল হয় নাই। তার মানে একই সমানুপাতে পরিবর্তনটা হয় নাই।
তো এটাইকেই আমরা বলি যে তাপমাত্রা বাড়লে রোদ বাড়বে ঠিকই, কিন্তু সমানুপাতে বাড়বে না। ওকে, আচ্ছা, সাজ্জাদ হোসেন লেখছে অনেক ভালো করে বলছি, আলহামদুলিল্লাহ। রাদিয়া আলিমা লেখছে একদম ফিল করছি, ভেরি গুড। ইজিলি, ইয়েস, ইজিলি বুঝে দিতে পারলেন স্যার, আলহামদুলিল্লাহ। ওকে ওকে, আচ্ছা। এস দেব জিজ্ঞেস করছে স্যার কি দেশের বাইরে থাকেন? হ্যাঁ, এখনো আসলে অনেকেই হয়তো বা নতুন, তোমরা জয়েন করো, অনেকেই হয়তো জানো না, আমি বাহরাইন থাকি আর কি, মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইন থাকি। এখানে বাহরাইনের যে বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজ আছে, আমি সেখানের একজন শিক্ষক। আচ্ছা, তো তাইলে তাপমাত্রা পরিবর্তন হইলেও আমরা দেখলাম কি রোদ পরিবর্তন হয়। আর লাস্টের যেটা উপাদান, উপাদান এটা আসলে খুব বেশি কিছু বলার নাই, এটা খুবই সিম্পল একটা জিনিস। যে মানে তুমি মনে করো তামার একটা তার যদি নাও, তাইলে সেটার মধ্য দিয়ে ইলেকট্রিসিটি যত ইজিলি ফ্লো হবে, তুমি যদি টাংস্টেনের একটা তার নাও, এটার মধ্য দিয়ে ইলেকট্রিসিটি কিন্তু এত সহজে ফ্লো হইতে পারবে না, বিকজ টাংস্টেনের রোধ অনেক বেশি। তো ম্যাটেরিয়াল ভেদে তোমার রোধটাও চেঞ্জ হয়, ঠিক আছে? তামার যে রোধ, টাংস্টেন অথবা নাইক্রোম, এই ওয়্যারগুলার কিন্তু সেম রোধ না, ঠিক আছে? ওদের রোধ আরও বেশি। তো এরকম এইটার উপরে বেস করেই তো মূলত আমরা 3 ধরনের ম্যাটেরিয়াল পড়ি, যে ওই যে কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর অ্যান্ড ইনসুলেটর। কন্ডাক্টর হচ্ছে কারা? যাদের রোধ কম, তাদের মধ্যে দিয়ে ইজিলি আসলে এই ইলেকট্রনটা ফ্লো হইতে পারে। যেমন সকল ধাতু, মেটাল যেটাকে আমরা বলি ইংলিশে, তো ওগুলো হচ্ছে সুপরিবাহী, এগুলোর মধ্য দিয়ে খুব ইজিলি আসলে প্রবাহিত হইতে পারে ইলেকট্রন, কোনো তেমন একটা বাধার সম্মুখীন হয় না, তার মানে রেজিস্ট্যান্স বা বাধা খুবই কম। এরপর এদের থেকে আরেকটু বাধা বেশি ফেস করে যখন অর্ধ পরিবাহী অথবা সেমিকন্ডাক্টরের মধ্য দিয়ে যায়। তো তাইলে যে পরিবাহী এবং অর্ধপরিবাহী, এখানে ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হচ্ছে মেটাল। তুমি ওখানে একটা মেটাল ইউজ করছো, এখানে আরেকটা মেটাল ইউজ করছো, যেমন সিলিকন, জার্মেনিয়াম, এই দুইটা হচ্ছে খুবই পপুলার অর্ধপরিবাহীর উদাহরণ। তো এই দুইটার মধ্য দিয়ে যখন ফ্লো হইতে যাবে ইলেকট্রন, আগে কপারের মধ্য দিয়ে যতটুকু ইজিলি ফ্লো হইতে পারতেছিল, এখন আর অত ইজিলি ফ্লো হইতে পারবে না, ঠিক আছে? আচ্ছা, তো এরপর আসতেছে ইনসুলেটর, এগুলোর মধ্যে দিয়ে অলমোস্ট ইলেকট্রিসিটি ফ্লো হইতে পারবেই না, এদের রেজিস্ট্যান্স এত বেশি, ঠিক আছে? ওকে, তো আচ্ছা, মোহাম্মদ জুবাইদ লিখছে স্যার এই টপিকের এমসিকিউ আসলে কেমনে করব? আমার তো মনে হয় খুবই ইজি আসলে বিষয়টা, যে এই লেংথের ক্ষেত্রে আমরা সরাসরি বলে দিব যে দৈর্ঘ্য যদি 2 গুণ হয়, আনসার হবে রোধও 2 গুণ হয়ে যাবে। আবার এখানে এর ক্ষেত্রে বিষয়টা হচ্ছে এ যদি 2 গুণ হয়, এরিয়া যদি তুমি ডাবল করো, রোধ হয়ে যাবে। আমরা দেখছি না এই যে রিলেশনটা ইনভার্স 1 বাই রিলেশন, তাই না? তো তাইলে এটা এরিয়া যদি তুমি ডাবল করো, তাইলে রেজিস্ট্যান্স হয়ে যাবে 1/2, ঠিক আছে? 1 বাই রিলেশন না, তো এটা 1/2। যদি এরিয়াকে তুমি 3 টাইমস করো, তাহলে রেজিস্ট্যান্স হয়ে যাবে 1/3 টাইমস। আবার এটা যদি 4 টাইমস করো, এটা হয়ে যাবে 1/4 টাইমস। তো এরকম আর কি, ওকে? আচ্ছা, এরপরে আসো তাপমাত্রার ক্ষেত্রে। আমরা তো বুঝলাম যে আসলে বিষয়টা কি, দৈর্ঘ্য আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রে আমরা বের করে ফেলতে পারবো। তাপমাত্রার ক্ষেত্রে আমরা শুধু এটাই জানি যে তাপমাত্রা বাড়াইলে রোধ বাড়বে, কিন্তু সমানুপাতে হবে না। তো এই ক্ষেত্রে একটা প্রবলেম আসলে আমরা ফেস করি, যে তাইলে সমানুপাতে যদি না বাড়ে, তাইলে রোধ অ্যাকচুয়ালি কত হবে, এটা এক্স্যাক্টলি কিভাবে বের করব? সেটার জন্য আমাদের একটা রিলেশন দেয়া আছে, বইতে আমাদের একটা ইকুয়েশন দেয়া আছে, যে ইকুয়েশনটা নিয়ে আমরা এখন একটু স্টাডি করব। এটা আসলে তোমাদের পরিচিত ফেসের একটা ইকুয়েশন। সেটা হচ্ছে, মনে করো θ°C টেম্পারেচারে, θ°C তাপমাত্রায় তুমি রোধ বা রেজিস্ট্যান্স জানতে চাও, সেটা আর থিটা, এটা ইকুয়াল টু হবে r0 ইন্টু 1 প্লাস আলফা থিটা। তো এই ইকুয়েশনটা দেখতে আসলে কোনটার মতো আমি তোমাদেরকে বলি, L ইজ ইকুয়াল টু L0 ইন্টু 1 প্লাস আলফা থিটা। তোমরা এই যে এসএসসি লেভেলে ফিজিক্সে ষষ্ঠ যে অধ্যায়টা পড়ো, বস্তুর উপর তাপের প্রভাব, আর ইংলিশ ভার্সনে যারা পড়ো, তোমরা পড়ো ইফেক্ট অফ হিট অন সাবস্টেন্স, ইফেক্ট অফ হিট অন সাবস্টেন্স, হ্যাঁ, ইফেক্ট অফ হিট অন ম্যাটারও অনেক বইতে লেখা থাকে, যাই হোক। তো ওদের ক্ষেত্রে আমরা দেখছিলাম কি, একটা অবজেক্টকে, একটা বস্তুকে যদি তুমি তাপ প্রদান করো, ইফ ইউ অ্যাপ্লাই সাম হিট টু ইট, ইট উইল ইলংগেট, লেংথ একটু ইনক্রিজ হয়, তাই না? তো তাইলে হিট দেওয়ার ফলে লেংথ যে বাড়লো, বাড়ার পরে কত হবে লেংথ, সেটা আমরা এই রিলেশনটা দিয়ে বের করতে পারতাম। মনে আছে? অনেকেরই হয়তো বা মনে পড়বে। তো ঠিক একইভাবে আসলে রোধের ক্ষেত্রেও আমরা এটা অ্যাপ্লাই করতে পারি, যে মনে করো এই আর নটটা কি, এই যে আর এর পরে যে নাম্বারটা আমরা বসাবো, সেটা আসলে এখানে ডিনোট করে টেম্পারেচার, তার মানে এটা হচ্ছে রেজিস্ট্যান্স অথবা রোধ অ্যাট 0°C টেম্পারেচার। আর থিটাটা কি? আর থিটাটাও রেজিস্ট্যান্স, বাট এটা θ°C টেম্পারেচার, রেজিস্ট্যান্স অ্যাট θ°C। এরপরে আলফাটা কি? আলফাটা হচ্ছে
টেম্পারেচার কোএফিসিয়েন্ট, টেম্পারেচার কোএফিসিয়েন্ট, ও আমি বাংলাটা বলতে ভুলে গেছি, আচ্ছা বাংলাটাও লিখে দিব, অসুবিধা নেই। টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স, ঠিক আছে। এখন এটার বাংলা যদি করি রোধের উষ্ণতা সহগ, রোধের উষ্ণতা সহগ, এই ইকুয়েশনটা দিয়ে আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব, এই কারণে এটা একটু গুরুত্ব দিয়ে পড়তে হবে। রোধের উষ্ণতা সহগ এটা হচ্ছে আলফা, আর থিটা এটা হচ্ছে কি, আমরা বলছি কি এই ইকুয়েশনটা স্টাডি করার মেইন টার্গেটটা কি, যে আমরা তাপমাত্রা বাড়াবো তখনই রোধ কতটুকু বেড়ে কতটুকু হবে সেটা বের করাটা টার্গেট, তাই না? তো তাপমাত্রা কতটুকু বাড়াবা সেটা হচ্ছে এটা, ইনক্রিজ ইন টেম্পারেচার, ইনক্রিজ অর ডিক্রিজ, ইনক্রিজও হইতে পারে, এটা ডিক্রিজও হইতে পারে, আমরা জানি না তাপমাত্রা বাড়াবো নাকি কমাবো, এটা আমাদের সিচুয়েশনের উপরে ডিপেন্ড করবে। ডিক্রিজ অফ টেম্পারেচার, তো একটা এক্সাম্পল দিয়ে একটু বলি যে ইনক্রিজ এন্ড ডিক্রিজ অথবা তাপমাত্রার হ্রাস অথবা বৃদ্ধি অথবা হ্রাস, বাংলা যদি বলি বৃদ্ধি অথবা হ্রাস তাপমাত্রার, ঠিক আছে। তো এই থিটার ভ্যালুটা অ্যাকচুয়ালি কিভাবে বুঝবো, মনে করো আগে ছিল 20 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে, এখন তুমি টেম্পারেচার বা তাপমাত্রাকে বাড়ায় 30 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে গেলা, তাহলে এই যে থিটার ভ্যালুটা কত হবে, থিটার ভ্যালুটা হবে 10, কারণ এটা হচ্ছে তাপমাত্রা কতটুকু বাড়ছে বা কমছে সেটা। তো দেখা যাচ্ছে 20 থেকে যদি 30 টেম্পারেচার যায় তাহলে তাপমাত্রা কতটুকু বাড়ছে, 10 ডিগ্রি সেলসিয়াস বাড়ছে, তো তার মানে এখানে থিটাটা হবে 10 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা এটার ব্যাপারে আমরা আরেকটু ডিটেলস স্টাডি করি, তার আগে বোর্ডটা একটু ক্লিয়ার করে ফেলি। এই ইকুয়েশনটা আমরা আরেকটু ডিটেলস স্টাডি করব, এবং এখানে একটা মজার জিনিস আমরা এখন দেখব যে পরিবাহীর ক্ষেত্রে এটা আসলে একরকম বিহেভ করে, আবার অর্ধ পরিবাহীর ক্ষেত্রে আবার আরেক রকম বিহেভ করে, ঠিক আছে। সেই জিনিসটা আমরা একটু দেখব, তাপমাত্রার সাথে যে রিলেশন এটা একটু পরিবাহীর ক্ষেত্রে একরকম, অর্ধ পরিবাহীর ক্ষেত্রে একরকম, এটা কেন, শুধুমাত্র মুখস্থ করব না, আমরা জানবো এটা কেন হয়, ঠিক আছে। ওকে, তো তাইলে দেখো আমরা যে রিলেশনটা লিখছিলাম, আর থিটা ইজ ইকুয়াল টু আর নট ইন্টু 1 প্লাস আলফা থিটা, তোমরা আসলে অনেকেই এগুলো পারো জানি, অনেকের কাছে হয়তো বা লাগবে যে ভাইয়া খুব বেসিক জিনিস পড়াচ্ছে, তো এগুলো আসলে ফাউন্ডেশন যত স্ট্রং হবে বিল্ডিংটা তত স্ট্রং হবে এবং ততদিন টিকে থাকবে। ফাউন্ডেশন স্ট্রং না করে যদি বিল্ডিংকে কাজ ধরো তাহলে দেখা যায় বিল্ডিং 2 দিন পরে ভেঙে পড়ে যেতে পারে। তো এখান থেকে আমরা এখন মেইন ইন্টারেস্টেড হচ্ছে এই জিনিসটা নিয়ে, আলফা কিরকম হবে, আলফার নেচার বা আলফার ইকুয়েশন কিরকম, এগুলো নিয়ে আমরা একটু জানতে চাই। তাইলে আলফার ইকুয়েশনটা যদি আমরা এখান থেকে ডেভেলপ করি, একটু ডিটেলসে লিখেই ডেভেলপ করি, মাল্টিপ্লাই করবো আর নট ইন্টু 1 আর নট প্লাস আর নট ইন্টু আলফা থিটা ইজ আর নট আলফা থিটা, আলফা থিটা। তো তাইলে আমরা এখান থেকে আর নটটাকে যদি এদিকে নিয়ে আসি, তাইলে আর থিটা মাইনাস আর নট ইকুয়াল টু আর নট আলফা থিটা। তো শুধু আলফাকে যদি রাখতে চাই তাইলে আর নট থিটা এটাকে ওইদিকে পাঠিয়ে দিতে হবে, তাহলে আমি কি করব, আর থিটা মাইনাস আর নট ডিভাইডেড বাই আর নট ইন্টু থিটা, এটা হচ্ছে আমাদের আলফার ইকুয়েশন। আলফা কি, রোধের উষ্ণতা সহগ, আমি একটু লিখে দিই, এটা হচ্ছে রোধের উষ্ণতা সহগ। এটার ডেফিনেশনটাও আমরা এখান থেকে দেওয়া শিখবো, ডেফিনেশন মানে সংজ্ঞা, রোধের উষ্ণতা সহগ। হাত কাঁপতেছে যে লেখা উল্টাপাল্টা হয়ে যাচ্ছে, তোমরা প্লিজ একটু বুঝতে অসুবিধা হইলে আমাকে একটু বলিও যে এটা কি লিখছেন বুঝতেছি না। ওকে, আর লেখা বাঁকাও হয়ে যাচ্ছে মনে হয়, আমি আসলে এখান থেকে দেখে বুঝতেছি না, তো আশা করি তারপরে তোমরা বুঝার মতো হইলে হবে। তো রোধের উষ্ণতা সহগ এটার ডেফিনেশন বা সংজ্ঞাটা আমরা এখান থেকে দিব, যে কোনো জিনিসের সংজ্ঞা আসলে ওইটার ইকুয়েশন যদি তুমি জানো, ওইটার সমীকরণটা যদি জানো, সেখান থেকে আসলে দিয়ে ফেলতে পারো, ঠিক আছে। যেমন আমরা এই রোধের উষ্ণতা সহগের সংজ্ঞাটা এখান থেকে একটু যদি দেওয়ার চেষ্টা করি, খেয়াল করো তো, এই ইকুয়েশনটা আমি একটু এখানে লিখি, আলফা ইজ ইকুয়াল টু আর থিটা মাইনাস আর নট, আর থিটা মাইনাস আর নট ডিভাইডেড বাই আর নট ইন্টু থিটা। এখানে আর নট এটাকে যদি আমি 1 ওহম ধরি এবং থিটা এটাকে যদি 1 ডিগ্রি সেলসিয়াস ধরি, কি ধরলাম আমি, মানে 0 ডিগ্রি সেলসিয়াসে একটা অবজেক্টের রেজিস্ট্যান্স বা রোধ যদি 1 ওহম হয় এবং ওইটার টেম্পারেচার যদি তুমি 1 ডিগ্রি ইনক্রিজ করো, তাহলে কি হবে, যতটুকু রোধ বৃদ্ধি পাবে, এই যে এটাই তো হচ্ছে ইনক্রিজ অফ দ্য রেজিস্ট্যান্স, তাই না, এটাই তো, এতটুকুই তো রোধ বাড়ে। তো তাইলে আমরা এখান থেকে ডেফিনেশনটা একটু এভাবে লিখতে পারি, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়
একক রোধ বিশিষ্ট কোন বস্তুর তাপমাত্রা একক বৃদ্ধি করলে, দেখো থিটাটা 1 ধরছি না, তো একক যদি আমরা তাপমাত্রা বৃদ্ধি করি রোধ যতটুকু বৃদ্ধি পায়, সত্যি বলতেছি এসব ডেফিনেশন বা সংজ্ঞাগুলো এগুলো কিন্তু আমি একদম মুখস্থ করি না, এইখান থেকে দেখে আসলে লিখে ফেলা যায়। রোধ যতটুকু বৃদ্ধি পায় সেটাই সেই উপাদানের রোধের উষ্ণতা সহগ। আমি একটু শর্টকাটে লিখি রোধের উষ্ণতা সহগ, কারণ এর নিচে লিখলে তোমরা আসলে আর দেখতে পাচ্ছ কিনা আমি জানি না। আমি একটু এখানে দেখি, হ্যাঁ এতটুকু পর্যন্ত তোমরা দেখতে পাচ্ছ। আচ্ছা ঠিক আছে, ওকে। তো তাইলে এখানে বিষয়টা একটু বলি, আমরা কি ধরলাম 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একক রোধ, তার মানে এই যে 0 ডিগ্রি সেলসিয়াস, এই কারণে তো এটাকে আর নট ধরি না। তো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি রেজিস্ট্যান্স একক হয়, দেখো তো এটার সাথে মিলে কিনা, একক রোধ বিশিষ্ট কোনো বস্তুর তাপমাত্রা কতটুকু বৃদ্ধি করব, এই যে থিটা, এটা ছিল কি, থিটাটা হচ্ছে ইনক্রিজ ইন টেম্পারেচার বা তাপমাত্রা কতটুকু বৃদ্ধি পাচ্ছে, তো সেটাও যদি আমরা একক ধরি, ঠিক আছে। তো তাইলে নিচে যদি 1 আর 1 হয়, তাহলে 1 ইন্টু 1 দিয়ে কোনো কিছুকে ডিভাইড করলে তো আসলে সেটা সেমই থেকে যায়। তো তাইলে এই কারণে এটা আলফা ইকুয়াল টু হয়ে যায় আর থিটা মাইনাস আর নট। এই জিনিসটা কি, রোধ কতটুকু পরিবর্তন হয়েছে সেটাই তো না, তো রোধ যতটুকু পরিবর্তন হয়েছে এটা সেটা, তো এই কারণে আমরা বলি রোধ যতটুকু বৃদ্ধি পাবে সেটাই সেই উপাদানের রোধের উষ্ণতা সহগ বা আলফা, এটাকে আমরা বলবো। তো এই ইকুয়েশন থেকে আবার চাইলে আমরা যে একক সেটা বের করে ফেলতে পারি, ইউনিট যেটাকে বলি আর কি। যেমন গতকালকে বলছি না যে দোকানে গিয়ে যদি তুমি বলো 5 চাল দেন, ওরা তোমাকে পাগল বলবে। তোমার বলতে হবে 5 কেজি, 5টা হচ্ছে ম্যাগনিটিউড বা মান, আর কেজিটা হচ্ছে একক, তো সাথে একটা একক বলতে হবে। তো আলফার যখনই কোনো আমরা ভ্যালু দেখব ওটার সাথে অবশ্যই একটা একক থাকবে। তো এককটা কি সেটা আমরা এখান থেকে বোঝার চেষ্টা করব। খেয়াল করো রোধের পার্থক্য সেটা তো ওহমই হবে, তাই না? যেমন বিষয়টা হচ্ছে যদি আমরা 5 ওহম থেকে 3 ওহম বাদ দেই আমরা পাবো 2 ওহম, তার মানে একটা রোধ থেকে আরেকটা রোধ বাদ দিলে আমরা যে জিনিসটা পাই সেটার একক ওহমই হয়। আর নট এটাও তো রোধ, তো তাইলে এটাও ওহম হবে, এবং থিটা এটা হচ্ছে কি ডিগ্রি সেলসিয়াস, তো ওহম আর ওহম আসলে কাটাকাটি চলে যায়, এবং ডিগ্রি সেলসিয়াসটা যেহেতু নিচে থাকে এটাকে আমরা বলতে পারি ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। ডিগ্রি সেলসিয়াস ইনভার্স এটা হচ্ছে আমাদের রোধের উষ্ণতা সহগের কি একক, ঠিক আছে। এটার ব্যাপারে আমরা আরও কিছু জানবো, এইটার সাথে আসলে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট জড়িত, সেই ফ্যাক্টটা আমরা একটু পরে দেখব। তার আগে এতটুকু পর্যন্ত কনফার্ম করো যে বুঝছো কিনা, তাহলে আমি পরের জিনিসটাতে যাব। এরপরে যে জিনিসটা আমরা বুঝবো সেটা একটা আইডিয়া দিয়ে রাখি। তাপমাত্রা বাড়াইলে আমরা দেখব পরিবাহী যেটা সুপরিবাহী যেসব পদার্থগুলা সেগুলার রোধ বাড়ে ঠিকই, কিন্তু অর্ধপরিবাহী যেগুলা সেগুলার আবার রোধ কমে যায়। মানে এখানে একটু উল্টা মানে কি বলবো, মানে উল্টা রিলেশন আছে এখানে, ঠিক আছে। একটা ক্ষেত্রে একরকম আরেকটা ক্ষেত্রে আরেকরকম, তো এটা কেন হয় সেটা আমরা ইনশাল্লাহ বোঝার চেষ্টা করবো, ঠিক আছে। ওকে, আচ্ছা এখানে এই যে জান্নাতুল নাইমা বলছে স্যার আমাদেরকে মুখস্থ না করার টেকনিক দেন। বাবারে একটাই শুধু কথা, জিনিসটা বুঝবা এখানে আমি কি ধরলাম। এই যে যে জিনিসগুলাকে আমি 1 ধরছি না, সেই জিনিসগুলাকে আমি একক একক হিসেবে মেনশন করছি, এবং এগুলাকে একক ধরার পরে আলফাটা কিসের ইকুয়াল হয়, এই যে রোধের যতটুকু পরিবর্তন হয় সেটার ইকুয়াল হয়। তো রোধ কতটুকু বৃদ্ধি পায় সেটাই আমি এখানে লিখছি, এবং সেটাই হচ্ছে উপাদানের উষ্ণতা সহগ। যেই উপাদানের তার তুমি নিছো সেই উপাদান, কপারের যদি নাও তাহলে কপারের, যদি জিঙ্কের নাও তাহলে জিঙ্কের, যখনই তুমি উপাদান চেঞ্জ করবা তখন কিন্তু আবার এটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। তো এই কারণে এখানে বলে দিতে হবে সেই উপাদানের এটা রোধের উষ্ণতা সহগ, ঠিক আছে। ওকে, তো একটু জাস্ট নিজেকে এক্সপ্লেন করবে, নিজেকে কনভিন্স করতে হবে, ঠিক আছে। সবচেয়ে বড় কথা নিজেকে কনভিন্স করতে হবে। আচ্ছা নিচের লাইনটা এটা শর্টকাটে লিখছি, তো এটা হচ্ছে রোধের উষ্ণতা সহগ। লিখতে লিখতে একটু বিরক্ত লাগতেছিল, তো একটু শর্টকাটে লিখলাম। আর টিচার হয়ে গেছি না, তো একটু শর্টকাটে লিখলেও আসলে অসুবিধা হয় না। আমি তো আর পরীক্ষা দিচ্ছি না, পরীক্ষা তো দিবা তোমরা। তো এটা আসলে আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আমার টিচাররাও মাঝে মাঝে এরকম শর্টকাটে লিখে বলতো যে এটা তোমরা ডিটেলসে লিখে নাও, তখন ভাবতাম একবার টিচার হইনি, দাঁড়াও
তো এখন ওই মজাটা নিচ্ছি। তোমরাও অনেকে যখন টিচার হয়ে যাবে ইনশাআল্লাহ তখন তোমরাও মজা নিবা, কোনো অসুবিধা নাই। অনেকে হয়তো বা মনে মনে আমাকে ভিলেন মনে করতেছো, যাই হোক নিজেরাও একটা সময় ভিলেন হয়ে যাবা। ভাইয়া আমি 9 থেকে জুমে ক্লাস করি, তাই বিকেলে ক্লাস নিলে ভালো হয়। কিটা করতাম আমি এখন তোমাদের মধ্যেই অনেকেই, আমি বিকালেই ক্লাস নিতে চাইছিলাম, বিকালে ক্লাস নিলে আমার জন্য খুবই ইজি হইতো, আমি অনেক রিল্যাক্সলি ক্লাসটা নিতে পারতাম। কিন্তু এখন আমার লাগতেছে পিছনে পাগলা কুত্তা, আমার দৌড়াইতে হবে, বিকজ 7:30-তে আমার আর কতগুলো স্টুডেন্ট আছে বসে থাকবে, যেগুলো যেগুলো ডিসকাস করবো ভাবছি তার মানে মনে হয় 30%ও করতে পারি নাই। তো যাই হোক, এই টাইমে ক্লাসটা নেওয়াটা আসলে একটু আমার জন্য প্রবলেম হয়ে গেছে, কিন্তু তারপর তোমাদের মধ্যেই ম্যাক্সিমামই কিন্তু বলছে এই টাইমেই ক্লাস নিতে, তো এই কারণেই আসলে এই টাইমে ক্লাস নেওয়া, অসুবিধা নাই। তো তানজিলা তুমি না হয় পরে একটু দেখে নিও, ঠিক আছে? আচ্ছা, তো তাইলে এটা কেউ রিপিট করতে বলে নাই, সবাই মোটামুটি বুঝতে পারছে বলে ধরে নিচ্ছি। তো তাইলে আমরা এই জিনিসটা, এই আলফার ব্যাপারে আর একটু জানবো, ঠিক আছে? কারণ এটার উপরে একটা মজার জিনিস ডিপেন্ড করতেছে, প্রত্যেকটা কথা লজিক্যালি বোঝার চেষ্টা করবা প্লিজ, ওকে? আচ্ছা আসো, এখন দেখো আমরা যে ইকুয়েশনটা পাইছি সেটা হচ্ছে আর থিটা ইজ ইকুয়াল টু আর নট প্লাস, এটা আসলে শুরুতে যে ইকুয়েশনটা লিখছিলাম সেটা হচ্ছে 1 প্লাস আলফা থিটা। তো এইখান থেকে আসলে আমরা কি লিখতে পারি দেখো তো, আর থিটা ইজ ইকুয়াল টু আর নট প্লাস আর নট ইন্টু 1 আর নট ইন্টু আলফা থিটা, এটা হয়ে যাবে আর নট আলফা থিটা, ঠিক আছে? এইটার উপরেই আসলে ডিপেন্ড করে যে ধাতব পরিবাহীর জন্য আসলে বিষয়টা কিরকম হবে। আমরা আসলে দেখি, এখানে লিখি ধাতব পরিবাহীর জন্য, ঠিক আছে? ধাতব পরিবাহীর জন্য। তো একটা জিনিস, যে ইনফরমেশনটা আসলে তোমাদেরকে এখন আমি দিব, এটা তোমাদের আসলে মেনে নেওয়া ছাড়া উপায় নেই, বিকজ এই জিনিসটা যে এক্সপেরিমেন্ট করে পাওয়া যায়, সেই এক্সপেরিমেন্টটা তোমরা ইউনিভার্সিটি লেভেলে যদি ফিজিক্স পড়তে যাও তাহলে তখন আসলে দেখবে ইনশাল্লাহ, অথবা ইঞ্জিনিয়ারিং পড়তে গেলেও আসলে অনেক সময় এই জিনিসটা করানো হয়, ঠিক আছে? তো ধাতব পরিবাহীর জন্য আমাদের এই যে আলফাটা আছে না, এই আলফাটা হচ্ছে পজিটিভ, যে ভ্যালুটা আমরা পাই আলফার সেটা হচ্ছে কি একটা পজিটিভ ভ্যালু। আর অর্ধ পরিবাহীর জন্য, অর্ধ পরিবাহী, এটার জন্য আমরা যে আলফার ভ্যালুটা পাই এক্সপেরিমেন্ট করে সেটা হচ্ছে একটা নেগেটিভ ভ্যালু, ঠিক আছে? তো এইটার একটা ইম্পর্টেন্ট রোল আছে, সেটা কি আমরা একটু দেখি। খেয়াল করো, যদি আমরা টেম্পারেচারটাকে ইনক্রিজ করি তাহলে আমরা কি জানি, আমাদের রোধ এটা বাড়ে, তাই না? কিন্তু সেটা এখন আমরা ইকুয়েশন থেকে প্রুফ করব যে অ্যাকচুয়ালি কিভাবে বাড়ে। খেয়াল করো, আর থিটা ইজ ইকুয়াল টু, একটু জায়গা রাখি নিচে লেখার জন্য, এখানে লিখি আর থিটা ইজ ইকুয়াল টু আর নট প্লাস আর নট আলফা থিটা। তো খেয়াল করো এখানে আসলে কি করতেছি আমরা, আর নট, এটা তো আর নটের একটা সার্টেন ভ্যালু থাকবে। এই আর নট এটা হচ্ছে রোধ, রোধ তো কখনো নেগেটিভ হইতে পারে না, রোধ হচ্ছে এমন একটা কোয়ান্টিটি যেটা কখনো ঋণাত্মক হইতে পারে না। যেমন মনে করো নাম্বার অফ পিপল, এটা কখনো নেগেটিভ হইতে পারবে না। তোমাকে যদি বলা হয় যে দেখি গুনো আজকে ক্লাসে কয়জন স্টুডেন্ট আছে, তুমি কি কখনো গুনবা -1 -2 -3? হ্যাঁ স্যার -24 স্টুডেন্ট, এরকম কখনো কেউ বলে না, তাই না? আমরা পজিটিভ, তো এটাও আসলে এরকম একটা কোয়ান্টিটি যেটা সবসময় পজিটিভ হয়। ওকে, তো তাইলে এটা পজিটিভ। আলফা এটা ধাতব পরিবাহীর জন্য আমরা জানি পজিটিভ, তো ঠিক আছে পজিটিভ। এবং টেম্পারেচার যখন আমরা ইনক্রিজ করব তখন এই থিটার ভ্যালুটাও কি হবে, পজিটিভ। এখানে একটা জিনিস বুঝার আছে, অ্যাকচুয়ালি থিটাটা বলতে আমরা কি বুঝাই, θ2 - θ1। শুরুতে আমার θ1 ছিল, পরে এটাকে আমি টেম্পারেচার বাড়ায় θ2 করে ফেলছি। তো টেম্পারেচার যদি বাড়াই, টেম্পারেচার যদি ইনক্রিজ করি তাহলে θ2টা বড় হবে, θ1 ছোট হবে, তাই না? শুরুতে যা ছিল সেটা কম, টেম্পারেচার বাড়াইছি, তার মানে পরে যে টেম্পারেচারটা সেটা বড় হবে, তো θ2 বড় হবে। দেখো তো θ2 - θ1 তখন আমাকে একটা পজিটিভ ভ্যালু দিবে যদি আমি তাপমাত্রা বাড়াই। আমি এখানে লিখলাম তাপমাত্রা বাড়ালে থিটাটা আমাকে এখানে একটা পজিটিভ ভ্যালু দিবে। তো খেয়াল করো এই সবগুলাই যদি পজিটিভ হয় তার মানে এই টোটাল কোয়ান্টিটিটা একটা পজিটিভ কোয়ান্টিটি আসবে। তো খেয়াল করো আর নটের সাথে তুমি যদি কিছু অ্যাড করো তুমি একটা বিগার কোয়ান্টিটি পাবা না? আর নটের সাথে কিছু আমরা অ্যাড করে তখন থিটা পাচ্ছি, তাহলে এখান থেকে কি ফর শিওর আমি বলে দিতে পারি না যে আর নটটা, আর থিটাটা আর নট থেকে বড় হবে? এবং সেটাই আমরা এখানে দেখি, টেম্পারেচার যখন বাড়াইলাম তখন আমার রোধটা কি হয়ে গেল, আগে যতটুকু ছিল তার থেকে বেড়ে গেছে এখন, সেটাই আমরা এখানে দেখতে পাই। তোমরা এখন বলবা যে স্যার কমাইলে কি হবে, তাইলে দেখো তো কমাইলে থিটাটা আমাদের কি হয়, খেয়াল করো তো,
তাপমাত্রা কমালে কি তো তখন আমাদের θ2 মাইনাস θ1ই করতে হবে, কিন্তু এটা আমাকে একটা নেগেটিভ ভ্যালু দিবে। কেন? কারণ তাপমাত্রা আগে যেটা ছিল তার থেকে আমি এখন কমাই ফেলছি, কমাইলে যে θ2টা পাবো সেটা ডেফিনেটলি θ1 থেকে ছোট হবে না। আমরা শুরুতে যে টেম্পারেচার ছিল সেটা বড় ছিল, ওখান থেকে কমাইছি, তো কমায় যেটা পাবো সেটা আগের তাপমাত্রা থেকে ছোট হবে। তো তাইলে সেটা যদি আমরা এখানে লিখি, ছোট থেকে বড় কিছু মাইনাস করলে সেটা তো আমাকে নেগেটিভ একটা কোয়ান্টিটি দিবে। তো সেই নেগেটিভ কোয়ান্টিটিটার জন্য আমার এখানে কি ইফেক্ট হচ্ছে দেখি তো। থিটা যদি ডিক্রিজ হয়, আমার আরটা ডিক্রিজ হওয়ার কথা, কিন্তু সেটা আমি এরকম ইকুয়েশন দিয়ে বুঝতে চাই। আমার এখানে এরকম রিলেশনটা এখন উল্টা হয়ে যাইতে হবে, তাই না? তো উল্টা হয় কিনা দেখি তো। আর থিটা ইজ ইকুয়াল টু আর নট প্লাস আর নট আলফা থিটা। খেয়াল করো এখানের মধ্যে আর নট এটা পজিটিভ আমরা জানি, আবার যেহেতু এখনো ধাতব পরিবাহীর জন্য আমরা এক্সপেরিমেন্ট করতেছি, তো তাহলে আমাদের আলফাটাও কি পজিটিভ, কিন্তু থিটা ঘটনা তো খারাপ, এটা তো নেগেটিভ। তাইলে বলো প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, তার মানে এই যে মাঝখানের যে কোয়ান্টিটিটা আছে না, এটা এখন আর নট মাইনাস সামথিং আসবে। এই যে মাইনাসটার কারণে এই প্লাসটা মাইনাস হয়ে যাবে। তাইলে এবার আমাকে বলো তো, আর নট থেকে কিছু মাইনাস করে তুমি যেটা বের করবা সেটা ছোট কিছু বের করবা না আর নট থেকে? খেয়াল করো, এটা থেকে আমরা কিছু মাইনাস করে এটা পাই, তার মানে ডেফিনেটলি এটা ছোট। আমার কথাগুলো আমি আসলে অনেকেই আমাকে স্টুডেন্টরা বলে, স্যার আপনি ক্লাসের মধ্যে ইলেকট্রিসিটির বেগে যান। তো আমি আস্তে আস্তে বলার ট্রাই করি, যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে একটু আমাকে বলিও, তাহলে আমি একটু আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে কি হয়, আর নট থেকে কিছু বাদ দিয়ে আমরা এটা পাই, তার মানে এটা ছোট। তাহলে আমরা লিখতে পারবো আর নট ইজ লেস দেন আর থিটা ইজ লেস দেন আর নট। তার মানে দেখা গেল কি আমার টেম্পারেচার আগে যত ছিল তার থেকে এটা ছোট হয়ে গেছে এখন। তো তাইলে টেম্পারেচার কমাইলে বা তাপমাত্রা কমাইলে আমরা দেখব কি যে রোধ এটা কমে গেছে। কারো বুঝতে অসুবিধা থাকলে চিল্লায়া জানাও দেখি। আচ্ছা, লামিয়া লেখছে, স্যার ওয়ার্ডসগুলা একটু ইংলিশে বলেন প্লিজ। কোন ওয়ার্ডগুলা? ও, ধাতব পরিবাহীর জন্য এটা হচ্ছে কন্ডাক্টর, इंग्लिश में बोले तो कंडक्टर। ওকে, অর্ধ পরিবাহী এটা হচ্ছে সেমি কন্ডাক্টর। আর কোনো ওয়ার্ড এখানে কি বাংলায় বা ইংলিশে করা যায়? তাপমাত্রা এটা মানে তো টেম্পারেচার বাড়াইলে মানে ইনক্রিজ করলে, তাপমাত্রা কমালে মানে টেম্পারেচার ডিক্রিজ করলে। আর বাকি সব কিছু এখানে আমার মনে হয় এখানে আর ইংলিশে বলার তেমন কিছু নাই। আচ্ছা, অপূর্ব হাসান একটু অবাক হয়েছে যে লামিয়া বলতেছে এটা ইংলিশে বলার জন্য। আসলে এই লামিয়া বাহারাইনে আসলে বড় হয়েছে, তো ওরও আসলে ইংলিশ ভার্সনে পড়ে বড় হয়েছে, যেই কারণে ওদেরকে যখন আমি বলি ত্বরণ ওরা হা করে তাকিয়ে থাকে, ওদের জন্য এক্সিলারেশন বলতে হয়। আবার তোমাদের জন্য এক্সিলারেশন যদি বলি তোমরা হা করে তাকিয়ে থাকো, তোমাদের জন্য আবার ত্বরণ বলতে হয়। মাঝখান থেকে টিচার খিচুড়ি বলে তো একদম ভর্তা। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এখানে θ1 দিছেন একবার, আবার সংজ্ঞায় 0 দিছেন, এটা বুঝি নাই। এটা আসলে θ1টা যদি আমরা 0 থেকে শুরু করি তাহলে আমাদের এটা θ1টা তখন 0 হয় আর কি। এটা কোথা থেকে শুরু করতেছো এটা, ঠিক আছে? যদি 0 থেকে শুরু করো তাহলে θ1 0 হবে, আর যদি তুমি অন্য কোনো টেম্পারেচার থেকে শুরু করো তাহলে সেই হিসাবে হবে। ঠিক আছে, এগুলোর আসলে ম্যাথমেটিক্যাল প্রবলেম যখন আমরা দেখবো ইনশাল্লাহ এটা আরো ক্লিয়ার হয়ে যাবে। কত পেজ খালি রাখবো? একজন লিখছে 1.5 পেজ, আরেকজন লিখছে 3 পেজ। এটা আসলে তোমার লেখার সাইজের উপরেও ডিপেন্ড করে। শাহ কবির একটু বেশি বলে ফেলছো বাবা। স্যার আপনি বুঝবেন আর আমরা বুঝবো না, হইতেই পারে, হইতেই পারে, মনোযোগ মাঝে মাঝে একটু এদিক সেদিক চলে যায় না। আচ্ছা ঠিক আছে, তো তাইলে আমরা ধাতব পরিবাহীর জন্য এই জিনিসটা প্রুফ পাইলাম যে মানে থিটা যদি বাড়ায় তাহলে রেজিস্ট্যান্স বাড়বে, আবার টেম্পারেচার যদি কমায় তাহলে আমাদের রেজিস্ট্যান্স কমে যাবে। কিন্তু এই জিনিসটাই আমরা অর্ধ পরিবাহীর জন্য দেখব কি যেন উল্টা হচ্ছে। উল্টা, সেই উল্টাটা কিভাবে হয় আমরা একটু দেখি। ঘটনাটা আসলে এইখানে যে রোদের উষ্ণতা সহগ এটা অর্ধ পরিবাহীর জন্য যখন এক্সপেরিমেন্ট করে বের করা হলো দেখা গেল কি ওইটার ক্ষেত্রে এটা নেগেটিভ একটা ভ্যালু আসে। তো তাইলে এখন আর থিটা ইকুয়াল টু আমরা আর নট প্লাস আর নট আলফা থিটা এটা আমরা লিখব। এখন আমাদের ফার্স্ট কেস কি, আমরা থিটাটাকে বাড়াবো, আমরা থিটাটাকে ইনক্রিজ করব। যদি থিটাকে যদি ইনক্রিজ করি তাহলে থিটা তো একটা পজিটিভ, ওকে এটা পজিটিভ। আলফা আমরা অলরেডি জানি অর্ধ পরিবাহীর জন্য এটা হবে নেগেটিভ এবং আর নট এটা পজিটিভ। তাইলে এবার খেয়াল করো তো, এই যে
একটা মাইনাসের কারণে এই রিলেশনটা এখন কি হয়ে যাবে, আর নট মাইনাস সামথিং হবে। তো আর নট থেকে যদি মাইনাস করে পাইতে হয়, এই যে এখানে পাইছিলাম না, আর নট থেকে মাইনাস করে পাইলে আর থিটাটা ছোট একটা ভ্যালু আসে। তার মানে আর থিটা এটা ছোট হবে আর নট থেকে, তার মানে আগে যত ছিল এখন তার থেকে কি হয়ে গেছে, কমে গেছে। তার মানে থিটা ইনক্রিজ করার ফলে আমার রেজিস্ট্যান্স কমে যায়। তার মানে অর্ধ পরিবাহের জন্য এই ঘটনাটা কিন্তু উল্টা। তারপর আবার যদি আমরা দেখি যে থিটা আমরা ডিক্রিজ করতেছি, তার মানে তার তাপমাত্রা কমাচ্ছি, তাহলে এই হিসাব অনুযায়ী যেহেতু এখানে উল্টা ঘটনা ঘটে, আমার রোধটা বেড়ে যাওয়ার কথা, তাই না? দেখি তো বাড়ে কিনা। আর থিটা ইজ ইকুয়াল টু আর নট প্লাস আর নট আলফা থিটা। ওকে, তো তাইলে এখানে আর নট এটা তো পজিটিভ এবং আলফা আমরা জানি অর্ধপরিবাহীর জন্য এটা নেগেটিভ। আর তাপমাত্রা যখন কমাবা, আমরা জানি তাপমাত্রা যদি কমাই, তাপমাত্রা যদি আমরা কমাই তাহলে থিটাটা নেগেটিভ, বিকজ থিটা ইজ দ্য টেম্পারেচার ডিফারেন্স। এবার দেখো মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস, প্লাসে প্লাসে প্লাস, তার মানে এবার যেটা হবে আর নট প্লাস সামথিং হবে। তো আর নটের সাথে কিছু অ্যাড করে তুমি যেটা পাবা সেটা ডেফিনেটলি গ্রেটার দেন আর নট। তো তার মানে এখন আমাদের এই থিটাটা ইজ গ্রেটার দেন আর নট। তার মানে আমরা যদি টেম্পারেচার কমাই তাহলে এখানে রেজিস্ট্যান্স কি হবে, বেড়ে যাবে। ঠিক আছে, তো এই উল্টা রিলেশনটা এটা একটু ভালো মতো মনে রাখবে ইনশাল্লাহ। এখান থেকে এমসিকিউ আসতে পারে এবং তোমাদের ক্রিয়েটিভ কোশ্চেনও আসতে পারে। ওকে, তো এতটুকু পর্যন্ত কারো কোনো ডাউট আছে নাকি বলো? আমার আসলে ভ্যালিডিটি শেষ হয়ে আসতেছে, মানে আমার ভ্যালিডিটি না, মানে ওই ক্লাসের যে 1 ঘন্টা সময় সেটা শেষ হয়ে আসতেছে। জান্নাতুল নাইমা চিল্লাই বলতেছে জোস ভাবে বুঝছি। ওকে গুড স্যার, বাহরাইনে এখন অনেক গরম পড়তেছে, আবার জিগায়। বাহরাইনে আসলে শীতকালেও গরম পড়ে, আমি যেটা দেখলাম, মানে মাঝে মাঝে শীতকালে উঠে দেখি কি যে গরম লাগতেছে এবং বাইরে হাঁটতে গেলেও ঘামাই যাচ্ছি, কিরে ঘটনা কি? তখন এবার মানে ক্যালেন্ডার দেখে মনে করতে হয় যে এখন আসলে শীতকাল। মাঝে মাঝে, সব সময় না। আমি যখন প্রথম আসছিলাম, আমি 2016-এ যখন আসছি তখন অক্টোবর মাসে আসছিলাম, তো তখন টেম্পারেচার 40-র দিকে থাকে। সো ওয়েদারটা খুবই সুন্দর ছিল এবং সেই বছর নভেম্বর ডিসেম্বরে বেশ ভালোই শীত পড়ছে, জ্যাকেট পরে বাইরে যেতেছে। কিন্তু ইদানিং আসলে জিনিসটা চেঞ্জ হয়ে যাচ্ছে, গ্লোবাল ওয়ার্মিংয়ের ইফেক্ট কিনা কে জানে। আচ্ছা, এখানে জান্নাতুল নাইম লেখছে স্যার আলফাটা K9 হয়েছে, K9টা কি? K9 বোধহয় তুমি কিছু একটা লিখতে গিয়ে অন্য কিছু লিখে ফেলছো। স্যার পুরো বিষয়টা আরেকবার ওভারভিউ দিবেন। ওকে, ওভারভিউ দিলাম। তো এখানে বিষয়টা হচ্ছে কি, আমরা জানতে চাই তাপমাত্রার সাথে সম্পর্ক। আমরা ফুল যে টপিকটা আসলে পড়তেছি, মেইন জিনিসটা হচ্ছে তাপমাত্রার প্রভাব কিসের উপর, রোধের উপর। ওরা কি এসে গেছে সেইটা? রোধের উপর তাপমাত্রার প্রভাব। এখন রোধ তো ডিফারেন্ট ডিফারেন্ট ম্যাটেরিয়ালের জন্য ডিফারেন্ট হয়। তো আমরা 2 ধরনের ম্যাটেরিয়ালের জন্য এখানে স্টাডি করতেছি। একটা হচ্ছে ধাতব পরিবাহীর জন্য মেটাল, আরেকটা হচ্ছে অর্ধ পরিবাহীর জন্য যেটাকে আমরা বলি সেমিকন্ডাক্টর। ওকে, এটা মেটালিক কন্ডাক্টর, ওটা সেমিকন্ডাক্টর। ওকে, তো এই যে জিনিসটা যেটা আমরা ইনশাআল্লাহ, তোমরা যদি ইউনিভার্সিটিতে ফিজিক্স পড়ো অথবা ইঞ্জিনিয়ারিং পড়তে যাও, তোমরা এক্সপেরিমেন্টাল করার সম্ভাবনাটা অনেক বেশি। তোমাদের ওইটার ব্যাপারে ডিটেলস বলবো না, ঠিক আছে, কারণ ডিটেলস আসলে জানার আসলে তোমাদের এই লেভেলে কোনো দরকারই নাই, এটা ইট উইল বি আ ওয়েস্টেজ অফ টাইম। ঠিক আছে, তো আলফাটা যেটা আমরা এক্সপেরিমেন্ট করে পাই কন্ডাক্টরের জন্য এটা পজিটিভ, এবং সেমি কন্ডাক্টরের জন্য আলফার যে ভ্যালুটা আমরা পাই সেটা হচ্ছে নেগেটিভ। তো সেটার কারণে আসলে দেখা যায় কি যে আমাদের এখানে যখন টেম্পারেচার আমরা বাড়াই, দেখা যায় আমরা গ্রেটার একটা রেজিস্ট্যান্স পাই। তো তার মানে টেম্পারেচার বাড়ানোর সাথে সাথে রোধ বেড়ে যায়, আবার এখানে টেম্পারেচার কমানোর সাথে সাথে রোধ কি হয়, কমে যায়। আর এখানে যেটা হয় অর্ধপরিবাহীর জন্য, এই আলফাটা নেগেটিভ হওয়ার কারণে দেখা যাচ্ছে টেম্পারেচার যখন বাড়াবা রোধ কমে যাবে, আর যখন রোধ কমাবা আলফা থিটাটা যখন কমাবা, মানে তাপমাত্রা যখন ডিক্রিজ করবা, তখন এই রোধটা বেড়ে যাবে। ঠিক আছে, তো একটু বলো কোনো কোশ্চেন থাকলে। আচ্ছা, কেন বলেছি K9টা শর্ট করে বললাম? আইয়ো ভাইয়া, আপনি বাহারিনে কেন গেছেন? আসলে এটা আরেকটা কাহিনী, ইনশাআল্লাহ এটা আরেকদিন শেয়ার করব। ঠিক আছে, বাহরাইন আসার পিছনেও অনেক কাহিনী আছে, তো ইনশাআল্লাহ একদিন শেয়ার করব তোমাদের সাথে।
যদি তোমাদের সাথে আরও হয় আর কি, দেখা সাক্ষাৎ হয় ইনশাআল্লাহ, যে কোনো একটা ক্লাসে, যে কোনো একটা লাইভে যদি আড্ডা দিতে আসি, যেদিন পড়াশোনা না, শুধুমাত্র আমরা আড্ডা দিব, সেদিন ইনশাআল্লাহ তোমাদের সাথে এই ঘটনাটা শেয়ার করবো, কেউ একজন একটু মনে করাই দিও। আচ্ছা ঠিক আছে, এরপরে আসো আমরা কি করি, আমি এখন কিছু জিনিস আসলে দেখানো দরকার ছিল। আচ্ছা ঠিক আছে, কালকের ক্লাসটা একটু লম্বা ক্লাস নিব, ঠিক আছে? আজকে আসলে আর এখন সম্ভব হচ্ছে না, বিকজ অলরেডি আমি রিপোর্ট পাইছি ওয়াইফ থেকে যে মানে আমার অলরেডি স্টুডেন্ট চলে আসছে, তো ওদেরকে আসলে বসায় রাখাটা ঠিক হবে না। তোমাদের কালকে আমার সাথে ফাইনাল ক্লাস দেখবো, কালকে ইনশাল্লাহ একটু লম্বা ক্লাস নিয়ে আমি আসলে যতটুকু তোমাদেরকে জানানো আমার টার্গেট ছিল, বা যেসব জিনিসগুলো দেখানোর টার্গেট ছিল, সেগুলো কালকে ইনশাল্লাহ কভার করার চেষ্টা করব। আর তো কালকের ক্লাসটা একটু লম্বা হবে, ঠিক আছে? কালকে আবার সেম টাইম 6:30 যদি হয় 6:30 অথবা 7 o'clock, মানে বাহারাইন টাইম, আর বাংলাদেশ টাইম 9:30 অথবা 10টা, এই দুইটার মধ্যে যে কোনো একটা টাইমে তোমাদের ক্লাস স্টার্ট করব, এবং একটু লম্বা সময় ধরে ক্লাস নিব, ঠিক আছে? তো আমার ক্লাসের আগে দয়া করে সবাই ভাত টাত খেয়ে একটু শান্তি থাকবে। অবশ্য ভাত খেয়ে ফেললে তোমাদের আবার ঘুম আসি যায়, এটা আরেকটা সমস্যা। আচ্ছা ঠিক আছে, যার যেভাবে সুবিধা হয় সেভাবে কি রেডি থাকবা ইনশাআল্লাহ। কার ক্লাসটা একটু লম্বা করব। আর যদি দেখি যে বেশিক্ষণ আসলে তোমাদের মনোযোগ থাকতেছে না, তো তাহলে যেটা করব, আমি পরশু দিনও আসলে আরেকটা ক্লাস নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আমি 3টা ফ্রি ক্লাস নেওয়ার কথা ছিল, কিন্তু টার্গেট আসলে অ্যাচিভ না হলে স্যাটিসফ্যাকশন আসে না। তো এটা আমি দরকার হয় আরেকটা বাড়তি ক্লাস নিয়ে হইলো তোমাদের এই টার্গেটটা আমি অ্যাচিভ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো কালকের ক্লাসে কি হয় সেটা দেখি, সেটা দেখার পরে আমরা ইনশাআল্লাহ এটা দেখব, ওকে? তো এর মধ্যে আরেকটা জিনিস যেটা আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, আমি কিন্তু এই যে ক্লাসগুলো নিচ্ছি এটার আগেও মাঝখানে 2টা ফ্রি ক্লাস নিয়েছিলাম, যেখানে আমি তুল্য রোধের উপরে ডিসকাস করছিলাম, শ্রেণী সমবায়, রোধের শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায় এবং তুল্য রোধ কীভাবে বের করতে হয় সেটার উপর 2টা ফ্রি ক্লাস নিয়েছিলাম। সেই ক্লাসগুলো দয়া করে একটু রিভিশন দিবা সবাই। এইখানে যে ওইখানে যেগুলো পড়াই ফেলছি না, যেহেতু অলরেডি রেকর্ডেড ভিডিও আছে, সবাই দেখার সুযোগ আছে, সো সেই টপিকগুলো আমি আসলে এখানে রিপিট করব না। এটা আমি ওই যে প্রাইভেট গ্রুপে যখন চলে যাব, যারা তোমরা এনরোল করছো প্রাইভেট গ্রুপে যখন ক্লাস নিয়ে শুরু করবো, সেখানেও কিন্তু আর রিপিট করার কোনো দরকার নেই, বিকজ আমি টাইম ওয়েস্ট করতে একদম পছন্দ করি না। কারণ রেকর্ড যেহেতু আছে, ওখান থেকে তোমরা দেখে সুন্দর মতো নোট নিয়ে ফেলবা, এবং ওগুলোর উপর বেস করে আরও যা যা করানো লাগবে সেগুলো ইনশাল্লাহ আমি প্রাইভেট গ্রুপে করাবো, ঠিক আছে? বাট ওই টপিকগুলো আমি হয়তো বা 5 মিনিট বা 10 মিনিটের মধ্যে একটু রিভিউ করবো, বাট ওই ফ্রি ক্লাসগুলোতে যত ডিটেলসে ডিসকাস করছি সেভাবে আর আমি ডিসকাস করবো না, কারণ দরকার নেই, রেকর্ডেড আছে, তোমরা চাইলেই ওখান থেকে দেখে নিতে পারতেছো, ঠিক আছে? ওকে, তো তাইলে সবাই ভালো থাকো ইনশাআল্লাহ, একটু দোয়া করবো সবাই। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, অপূর্ব লেখছে ওগুলো কই পাবো স্যার? কোনো অসুবিধা নাই, ওগুলো আমি একটা কাজ করব, আমি গ্রুপের মধ্যেই শেয়ার দিব, ঠিক আছে? আমি লিঙ্কটা পোস্ট করে দিব, তো তোমরা সবাই ওখান থেকে দেখে ফেলবা। আচ্ছা, তো ঠিক আছে, ভালো থাকো, দোয়া করিও, হ্যাঁ? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।